ক্রমাগতভাবে শেখ মুজিবের স্বেচ্ছাচারিতা, আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা এবং তার কন্যার স্বেচ্ছাচারিতা, এই তিনটা মিলে আজকে সেই জিনিসটাকে এত দূষিত করেছে যে স্বাধীনতার সেই গৌরবোজ্জ্বল ইতিহাস সোনালী অধ্যায় থেকে কলঙ্কিত অধ্যায়ে পরিণত করেছে। অর্থাৎ এই আওয়ামী লীগ এবং তাদের দোসররা কখনোই বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে নাই। নিজেদের ক্ষমতার জন্য, নিজেদের সবকিছু লালসা পূরণ করার জন্য বাংলাদেশকে তারা বারবার বন্দুক দিয়েছে। লিবার্টি অফ স্ট্যাচু অফ লিবার্টি আছে, আপনারা জানেন সারা পৃথিবীতে এটা একটা মুরাল বা ভাস্কর্য হিসেবে সারা পৃথিবীর কাছে পরিচিত এবং অত্যন্ত সম্মানিত। কিন্তু এইটার পেছনে আবার একটা খুব দুঃখজনক ইতিহাস আছে। 1886 সনে যখন এই স্ট্যাচুটি তৈরি করা হয় তখন এটা তৈরি করা হয়েছিল তামা দিয়ে, অর্থাৎ সূর্যের আলো পড়লে যেন দূর থেকে ঝকঝক করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতার লড়াই যুদ্ধ, দুই অংশ মিলে যে যুদ্ধটি হয়েছিল এবং পরবর্তীতে স্বাধীনতা অর্জন করেছিল, সেই স্মৃতি যেন মানুষের মনে এরকম জল করে থাকে। কিন্তু 2018-তে এসে এত শত বছর পরে দেখা গেল স্ট্যাচু অফ লিবার্টির রংটা নীল হয়ে গেছে। সে তামার রং বা সোনালী রং এখনো নেই, 2024-ও নেই। কারণটা হচ্ছে দূষিত আবহাওয়ার কারণে, পরিবেশ দূষণের কারণে ওটা তার স্বকীয়তা হারিয়েছে। যে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আপনারা আপনাদের স্বাধীন দেশকে নিজেদের সামনে দেখার পরে সমস্ত মায়া, সমস্ত পিছুটান ত্যাগ করে যার যার কর্মক্ষেত্রে চলে গিয়েছিলেন, তখন সেটা ছিল এই স্ট্যাচু অফ লিবার্টির মতো একটা স্বর্ণে গড়া রক্তাক্ত ইতিহাস। পরবর্তীতে ক্রমাগতভাবে শেখ মুজিবের স্বেচ্ছাচারিতা, আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা এবং তার কন্যার স্বেচ্ছাচারিতা, এই তিনটা মিলে আজকে সেই জিনিসটাকে এত দূষিত করেছে যে স্বাধীনতার সেই গৌরবোজ্জ্বল ইতিহাস সোনালী অধ্যায় থেকে কলঙ্কিত অধ্যায়ে পরিণত করেছে, যেটা সমগ্র জাতির জন্য একটা অপমানজনক, সমগ্র জাতির জন্য একটা ধিক্কারের ব্যবস্থা করা হয়েছে। জাদুকর পিসি সরকারের নাম অনেকে জানেন, সিনিয়র যারা আছেন বিশেষ করে। বর্তমান যিনি আছেন তিনি না, তার বাবা। জাদুকর পিসি সরকারের মৃত্যুর পরে আরও একটি অভাবনীয় ঘটনা ঘটেছিল। 3 দিন ধরে তার মরদেহ পড়েছিল তার ঘরে। সরকারের পক্ষ থেকে কিংবা পরিবারের পক্ষ থেকে তার মরদেহ দাহ করার জন্যে, পোড়ানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কেন হয়নি? সরকার বিশ্বাস করছিলেন না। তখনকার যিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি ভাবছিলেন যে এইটাও বোধহয় একটা জাদু। এই জন্যে তিনি সিবিআই পাঠিয়ে, গোয়েন্দা সংস্থার লোক পাঠিয়ে, ওই সময় তো এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, তথ্য প্রযুক্তি এই আমলের মতো ছিল না। জানার পরে তারপরে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে যে হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের শ্রেষ্ঠ জাদুকর পিসি সরকার দেহত্যাগ করেছেন। মানুষকে বিশ্বাস করাতে হয়েছে। 2024-এর 5ই আগস্ট পর্যন্ত অনেক মানুষ বিশ্বাস করতো না যে শেখ হাসিনার পতন হতে পারে বা শেখ হাসিনা বিদায় নিতে পারে। সেটা কিন্তু হয়েছে, এবং সেটা ঘোষণাও হয়েছে, সব কিছুই হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এখন পর্যন্ত সেই ভূত কিংবা সেই অপচ্ছায়া বর্তমানে যারা আছেন তাদের মধ্যে বিরাজ করছে কিনা, এই প্রশ্নটা তোলা দরকার। খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে প্রশ্নটা তোলার। আরও দুটি ঘটনা এখানে খুবই উল্লেখযোগ্য বলে আমি মনে করি আজকে উল্লেখ করা। মাত্র কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান, যিনি দেশের ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়ে এসে একটা ভালো ভূমিকা পালন করেছিলেন, না হলে এই পালিয়ে যাওয়া সরকারকে হটানোর জন্য আরও হয়তো হাজার হাজার প্রাণ বলি দিতে হতো। সে ওয়াকারুজ্জামান সাহেব ভারতের সেনাপ্রধানের সঙ্গে একটা ভিডিও কনফারেন্স করেছেন। অনেকে দেখেছেন একটা টেলিভিশনে বা পত্রিকায়। সেই ভিডিও কনফারেন্সে ভারতের সেনাপ্রধান যেখানে বসা ছিলেন যে আসনে, সে আসনের পেছনে মুক্তিযুদ্ধের যে আত্মসমর্পণের দিন 16ই ডিসেম্বর বর্তমানের সৌরাদ উদ্যানের সে রেসকোর্সে যে আত্মসমর্পণের অনুষ্ঠান হয়েছিল, সেই ছবিটা বড় করে ফ্রেম করে বাঁধানো ছিল তার পেছনে।
এই ছবিটা পেছনে রেখে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করার উদ্দেশ্যটা কি? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে এসে যায় না যে এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন ভারত কিংবা ইন্ডিয়া। গতকালকে ভারতের একটি সংবাদ মিডিয়ায় ভুয়া সংবাদ প্রচার করেছে ট্রাম্পের সমর্থকদের উপর বাংলাদেশে হামলা নির্যাতন করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পক্ষ থেকে সেটাকে বলা হয়েছে যে না, এটা একটা ভুয়া সংবাদ, এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। আরে ট্রাম্পের বিরুদ্ধে মিছিল তো যুক্তরাষ্ট্রেই হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনেই তো বিক্ষোভ হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের ছেলে সাজা হয়েছে একটা ফৌজদারি মামলায়, ওটা তো সেই দেশ। সেই দেশকে নিয়েও রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে আমাদের প্রতিবেশী দাদাবাবুরা। এটাও 7ই নভেম্বরের চেতনায় আঘাত করার সামিল। 7ই নভেম্বরের ঘটনাবলী নতুন করে বর্ণনা করার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না, কারণ আপনারা নিজেরা সাক্ষী, সেই ঘটনা নিজেরা সাক্ষী। আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দল, যেই দলের স্বকীয়তা বলতে কিছু নেই। 75 বছর বয়স হয়েছে দলটা। বিএনপির বয়স কত? 78, আর হলো আপনার 46 বছর চলছে। 46 বছরের একটা রাজনৈতিক দল, যে দলটাকে শেখ হাসিনা কথায় কথায় বলতো ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল, ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল। মানে ক্যান্টনমেন্ট হচ্ছে শেখ হাসিনার কাছে এমন একটা জিনিস যে ওটা বোধহয় সিটি কর্পোরেশনের ময়লা ফেলার জায়গা। তার কথাবার্তা এরকমটা মনে হতো। এই ক্যান্টনমেন্টই তো যুগে যুগে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে, নাগরিকদের অধিকার রক্ষা করেছে, মানুষকে সংগঠিত করেছে, মানুষকে উৎসাহিত করেছে সার্বভৌমত্বের প্রতি। নাহলে 7ই নভেম্বরের মধ্য থেকে আমাদের সার্বভৌমত্বের যে আশঙ্কা ছিল, সে আশঙ্কা বিদরিত হতো না। এবং এই 7ই নভেম্বরের যে প্রতি বিপ্লবের কথা অনেকে বলেন, সেই খলনায়কদেরকে যারা নায়ক বানাতে চান তারা ভুল করছেন। সেই খলনায়কদের সঙ্গে সম্পর্কটা ছিল আওয়ামী লীগের। মনে করি এই দেয় আমি, তাহলে আপনারা বলবেন যে ঠিক আছে। হাসানুল হক ইনু কোন পার্টি ছিল? 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত তাকে শেখ হাসিনা পুরস্কৃত করেছে, মন্ত্রী বানিয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, সমস্ত কুকর্মের পরামর্শ যাদের কাছ থেকে নিত, তার মধ্যে হাসানুল হক ইনু একজন, ইনুর ভাই একজন বেলাল, আপনার ইসের ভাই কর্নেল তাহেরের ভাই একজন বেলাল, তাকে কয়েকবার এমপি বানিয়েছে। কর্নেল তাহেরের আরেক ভাই আনোয়ার হোসেন তাকে ভাইস চ্যান্সেলর বানিয়েছে। দেয়া নেয়ার লেনদেনটা কিন্তু তাদের মধ্যে শেষ দিন পর্যন্ত ছিল। অর্থাৎ এই আওয়ামী লীগ এবং তাদের দোসররা কখনোই বাংলাদেশে সার্বভৌমত্বে বিশ্বাস করে নাই। নিজেদের ক্ষমতার জন্যে, নিজেদের সবকিছু লালসা পূরণ করার জন্য বাংলাদেশকে তারা বারবার বন্ধক দিয়েছে, বারবার বন্ধক দিয়েছে। তারা পাকিস্তান আমলে এত বড় মানে উপনিবেশিক শাসন, দুঃশাসন তারা চালিয়েছে, তাদের কাছ থেকেও কিন্তু ফারাক্কাবাদ খোলার অনুমতি পায়নি ভারত। শেখ মুজিব এসে অনুমতি দিয়ে দিলেন। শেখ মুজিব এসে যখন খুশি রাষ্ট্রপতি হলেন, যখন মন চাইল তখন আবার প্রধানমন্ত্রী হলেন। অর্থাৎ তিনি নিজেকে মনে করেছেন তিনি এই দেশের রাজা। একটা খবর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 4,000, সারা দেশে 10,000 ভাস্কর্য তৈরি করা হয়েছিল। শেখ মুজিবের মূর্তি 10,000, এই 10,000-এ 4,000 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এটা কি কারো বাবার টাকা? আপনার আমার ট্যাক্সের টাকা, আমাদের রক্ত পানি করা অর্জনের যে টাকা রাজস্ব খাতে জমা হয়, সেই টাকা থেকে ব্যয় করেছে। এই টাকায় রাস্তার পাশের ওই অন্ধ ভিক্ষুক, ওই পঙ্গু ভিক্ষুক, তারও অবদান রয়েছে। কারণ সে সারা দিন শেষে যে 500 টাকা আয় করে, কিংবা 600 টাকা আয় করে, কিংবা 200 টাকা আয় করে, ওটা দিয়ে যখন দোকানে গিয়ে জিনিস কেনে, তখন দোকানি তার ভ্যাটটা কেটে নেয় তার কাছ থেকে। সুতরাং এই সরকারের রাজস্ব খাত বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সমান অধিকার। কে তাদেরকে অনুমতি দিয়েছে 4,000 কোটি টাকা শুধু ভাস্কর্য তৈরি করার জন্যে? এটা কি রাজতন্ত্রের দেশ নাকি? রাজতন্ত্রের দেশ থেকে সাধারণ মানুষের দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে প্রত্যাবর্তন করার তারিখটা হচ্ছে 7ই নভেম্বর, এবং সেইটার নায়ক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ জিয়া বীরুত্তমের কারণেই সেদিন তার নেতৃত্ব, তার দৃঢ়চেতা মনোভাব, তার সাহসিকতা এবং তার দেশপ্রেম সবকিছু মিলিয়ে সেদিন একটা স্বচ্ছ বাংলাদেশ জাতির সামনে হাজির হয়েছিল। আজকে যে স্বচ্ছ বাংলাদেশটা কি আমরা আবার ফেরত চাই? আমরা সেইটা কি আবার ফেরত চাই?
যে কোনো মূল্যে সেটা করতে হবে। বিএনপি 31 দফা দিয়েছে, রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, সেই প্রস্তাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা একমত হয়েছে, বর্তমান সরকার একমত হয়েছেন। সুতরাং সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আর শিক্ষার্থীদের মধ্য থেকে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে স্যালুট জানাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে বিএনপিরই শুধুমাত্র 422 জন নেতাকর্মী নিহত হয়েছেন, শুধু এই আন্দোলনে। এর আগের কথা বাদ, আগে তো অনেকে গুম হয়েছেন, খুন হয়েছেন। এখানেও যারা নিহত হয়েছেন তার মধ্যে 422 জন হচ্ছে বিএনপির। আর সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে বলবো, আমরা পৃথিবীতে সবাই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি। মায়ের গর্ভেরও একটা নির্দিষ্ট সময় থাকে, 10 মাস বলে সেটাকে। সাধারণত বলে যে 10 মাস 10 দিন মায়ের পেটে থেকে তারপর শিশুর জন্ম হয়। হিসাবটা করে দেখেন, আপনাদের জন্মটা হয়েছে কিন্তু সেই জেস্টেশন পিরিয়ডের পরে। এর আগে পুরো ত্যাগ তিতিক্ষা যারা, সেটা বিএনপি এবং সমমানা রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায় ছিল, তারা কিভাবে 10 মাস হয়েছে হিসাবটা আমি বলে দিই আপনাদের। 2023-এর 28 অক্টোবর আমরা সর্বশেষ সমাবেশটি করেছিলাম বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, আপনারাও ছিলেন, মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছিলেন। 28 অক্টোবর কি নির্মমভাবে আমাদেরকে দমন করা হয়েছে আপনারা সাক্ষী। গ্রেপ্তারও হয়েছিলাম আমরা, বহু মানুষ, হাজার মানুষ। সে অক্টোবরের 28 তারিখ, মানে অক্টোবর শেষ হয়ে গেল, এরপরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের 5 তারিখে হাসিনার পতন হয়েছে। ঠিক 10 মাস পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্ম হয়েছে। সুতরাং সন্তান হয়ে কথায় পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবেন না। সভ্যতা ভব্যতা রেখে তারপরে যেটা সমীচীন সেই অনুযায়ী কথা বলবেন। আপনাদের নেতৃত্বে দেশ সামনে এগোবে, এটা আমরা বিশ্বাস করি। তার অর্থ এই না যে বাবারা বা পিতারা বা বয়স্করা যেটা করেছেন সেটা বাতিল হয়ে গেছে। দয়া করে এই চিন্তা বাদ দেন, তাহলে কিন্তু আবার 7 নভেম্বরের পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে। সেই পরিস্থিতি আমরা নতুন করে চাই না। আমরা ওই প্রাপ্তিটাকেই ধরে রেখে বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই দেশকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরত্ব অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।